দুপুরে দেশে পৌঁছাবেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। রাতে অন্তর্বর্তী সরকারের শপথ নিজের কাজ দিয়ে স্থান করে নিয়েছেন অসংখ্য মানুষের হৃদয়ে। রাতের ঢাকায় নানা জায়গায় ডাকাতি ছিনতাই, রাত জেগে পাহারা দিয়েছে শিক্ষার্থী জনতা। কয়েকজনকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ। হয়তো ইন্ডিয়া ঢুকছে, ইন্ডিয়া দৌড়ান দিছি, আমরা মানে দৌড়ে উঠেছিলাম। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখন থানায় নেই, সেক্ষেত্রে আমাদেরকে এখন ওই দায়িত্বটা পালন করতে হবে। আমাদের এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ রাখার জন্য যা যা করা লাগবে তার জন্য আমরা আসলে প্রস্তুত। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন, সড়কে বেড়েছে চলাচল। থানাগুলোতে এখনো যোগ দেননি পুলিশ সদস্যরা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দুপুর 2:15টার দিকে বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বাংলাদেশ সময় রাত 2:15টায় প্যারিস থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় কড়া নিরাপত্তায় তাকে ভিআইপি লাউঞ্জে নেওয়া হয়। সেখানে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। তবে নিরাপত্তাজনিত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এর আগে বুধবার স্থানীয় সময় দুপুরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে প্রবেশ করেন তিনি। কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। এর পরপরই অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন ডক্টর ইউনূস। এ সময় গণমাধ্যমকে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তিনি। এ কাজে সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. Thank you very much. আজ দুপুরে বাংলাদেশে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছি তার কাছে। আশিক, ডক্টর ইউনূসের বিমান ঠিক কখন অবতরণ করবে এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কি দেখছেন? সোহার, এই মুহূর্তে আমরা যতটুকু জানি যে তিনি বিমানে রয়েছেন, অর্থাৎ চলন্ত বিমানে রয়েছেন। তিনি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার বিমানটি, তিনি যে বিমানে রয়েছেন এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান, সেটি 2:10 এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবং তারপরে আমরা যতটুকু জেনেছি এই ভিআইপি টার্মিনাল দিয়েই তিনি আসবেন এবং তারপরে তিনি সেখান থেকে বিশ্রাম করবেন। সেখান থেকে বাসায় গিয়ে বিশ্রাম করে এরপরে তিনি রাত 8টায় যেহেতু শপথ অনুষ্ঠান এবং আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, সেইগুলো শেষ করে তিনি রাত 8টায় আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এই মুহূর্তে আমরা বিমানবন্দরে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কড়া পাহারা রয়েছে। তারা ইতিমধ্যে এই সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন নিরাপত্তায় নিয়োজিত, তারা ইতিমধ্যে এই বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল, সেখানে কিন্তু বেশ কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। কারণ তিনি এই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়েই কিন্তু তিনি বের হবেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর আশপাশে যারা আসলে উৎসুক, যারা ধারণা করা হচ্ছে যে তাকে স্বাগত জানাতে উৎসুক মানুষরাও ভিড় করবেন, র্যালি হওয়ার কথা রয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত সেনাপ্রধান তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। তো সব মিলিয়ে আসলে এখানে প্রস্তুতির কোনো কমতি নেই। তো পরবর্তীতে যখন সেনাপ্রধান আসবেন বা আরও পরে হয়তো পরিস্থিতি কি হয়, উৎসুক জনতার ঢল নামে কিনা, সেই পরিস্থিতিগুলো আসলে আরও পরবর্তীতে জানানো যাবে। আশিক, ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেট আপনার কাছ থেকে জেনে নেব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন না দেশে এমন মানুষ নেই বললেই চলে।
তিনি দেশের একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন। তার আগে নিজের কর্মের জন্য স্থান পেয়েছেন অসংখ্য গরিব মানুষের হৃদয়, ক্ষুদ্র ঋণের মাধ্যমে যারা বেরিয়ে এসেছেন দারিদ্র্য থেকে। তার এই মডেল সমাদৃত হয় বিশ্ব পরিমণ্ডলে। পরে তিনি বিশ্বের সব মানুষের কল্যাণে উপস্থাপন করেন সামাজিক ব্যবসার মডেল। এবার দেশ পুনর্গঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের ডক্টর ইউনূস, জানাচ্ছেন রাসেল আহমেদ। My name is Mohammed Yunus. I'm from Bangladesh. সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়। নোবেল পুরস্কার অর্জন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের। 2006 সালে যখন দুর্যোগের ঘনঘটা, তখনই আসে উচ্ছ্বাসের বারতা। কেন দেয়া হলো এই সম্মান? উত্তর, ডক্টর ইউনূসের মাথা থেকে বের হওয়া ক্ষুদ্র ঋণ মডেল। লাখো গ্রাহক আর কোটি সুবিধাভোগীর ক্ষুদ্র ঋণ অনন্য ভূমিকা রেখেছে দারিদ্র্য বিমোচনে, শান্তি প্রতিষ্ঠায়। শুরুটা 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে আর্থ সামাজিক উন্নয়ন গবেষণা করতে গিয়ে শুরু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প। গরিব মানুষকে জামানত ছাড়া ঋণ দিয়ে অভূতপূর্ব সাড়া মেলে। একদিকে নেই খেলাপির প্রবণতা, অন্যদিকে ধীরে ধীরে দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসেন উপকারভোগীরা। সময়ের পরিবর্তনে 1983 সালে যেটি রূপ পায় গ্রামীণ ব্যাংক হিসেবে। শুধু নোবেল নয়, র্যামন ম্যাগসেসে প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলের মতো আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাতে গোনা যে কজন ব্যক্তি আছেন পৃথিবীতে, তাদের মধ্যে একজন ডক্টর ইউনূস। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আলোচনায় ছিলেন তিনি। পরে দল গঠনের গুঞ্জনও ছিল, তবে সেখান থেকে সরে যান নিজেই। বিষয়টি ভালোভাবে নেয়নি আওয়ামী লীগ। দলটির টানা সরকারে থাকার সময় মামলা হয় ডক্টর ইউনূসের নামে। শ্রম আইনে সাজাও দেয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতন হলে আদালত খালাস দেন তাকে। দেশের সকল মানুষ জানেন যে এটা এক ধরনের প্রতিহিংসা থেকে এই বিতর্কের জায়গাটাতে তাকে আনা হয়েছে। পলিটিক্যাল অবস্থান থেকে আওয়ামী লীগের একটা অংশ, সবাই নয়, মনে করে যে তাকে নিয়ে বিতর্ক আছে। আওয়ামী লীগের বাইরের যদি সমস্ত মানুষকে নিয়ে বোঝেন, সেই জায়গাটাতে তাকে নিয়ে কোনো বিতর্ক নেই। শিক্ষার্থীদের রক্তক্ষয়ী আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা। তৈরি হয় প্রশাসনিক শূন্যতা। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে জাতির এই সংকটে এগিয়ে আসার অনুরোধ জানায় ছাত্র সমাজ। এই সময় আমাদের এমন একজন মানুষ দরকার ছিল যে মানুষটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা আছে, এবং আন্তর্জাতিকভাবে একজন যোগ্য, সৎ, এথিক্যাল একজন মানুষ হিসেবে পরিচিত, যে সাধারণ মানুষের জন্য কাজ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন সেই রকম একজন মানুষ। চট্টগ্রাম হাটহাজারীর বাথুয়া গ্রামে 1940 সালে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে যান যুক্তরাষ্ট্রে। 1969 থেকে 72 পর্যন্ত অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন মিডলটনের স্টেট ইউনিভার্সিটির। পরে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সহযোগী অধ্যাপক হিসেবে। এবার দেশ পুনর্গঠনেও ভূমিকা রাখবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি এখন প্রত্যাশা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, আজ রাত 8টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। সদস্য থাকতে পারে 15 জনের মতো। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। 3 থেকে 4 দিনের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান সেনাপ্রধান। নৈরাজ্য ও অস্থিরতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। ব্রিফিংয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। চারিদিকে ডাকাতির আতঙ্ক নিয়ে রাত কেটেছে রাজধানীবাসীর। বিভিন্ন এলাকায় পাহারা বসিয়ে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে ডাকাত প্রতিহতের চেষ্টা করা হয়েছে রাতভর। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি নগরবাসীর। রাত গভীর হওয়ার আগেই ডাকাতির চেষ্টাকালে কয়েকজনকে ধরা হয়েছে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে। তাদের তুলে দেওয়া হয় সেনাবাহিনীর টহল দলের হাতে।
বসিলা এলাকায়ও একই অবস্থা। কিশোর বয়সী কজনকে ধারালো অস্ত্রসহ আটক করে স্থানীয় ছাত্র জনতা। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, উত্তরা, মিরপুর সহ বেশ কয়েকটি এলাকার চিত্র প্রায় কাছাকাছি। ডাকাতির চেষ্টাকালে আগ্নেয়াস্ত্রসহ আটকের ঘটনাও আছে ডাকাত আতঙ্কের এ রাতে। সকলে যদি আমাদের ইনফরমেশনটা ঠিকমতো দিতে পারেন, আমরা এক্সাক্ট টাইমে অ্যাকশনটা নিতে পারবো। রাতভর চলে পাড়া মহল্লা ভিত্তিক ছাত্র জনতার টহল। যে দলে যোগ দিয়েছেন ছেলে বুড়ো সব বয়সী মানুষ। কারো গতিবিধি সন্দেহজনক হলেই চলে তল্লাশি। পথচারী শুধু নয়, রাস্তায় চলাচলকারী বিভিন্ন পরিবহন থাকছে তল্লাশির তালিকায়। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন টহলের আয়োজন বলে জানান স্থানীয়রা। নিজের জায়গা ছেড়ে কোনো জায়গায় লড়বো না, ঠিক আছে? যদি ধরা পড়ে তারপরে আমরা আসতে। 2-3 দিনে আমরা খুব একটু হিমশিমের মধ্যে ছিলাম এবং খুব দৌড়াদৌড়ির মধ্যেও ছিলাম। হয়তো ইন্ডিয়া ঢুকছে, ইন্ডিয়া দৌড়ান দিছি, আমরা মানে দৌড়ে পেয়েছিলাম। সবাই মিলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি আমাদের এলাকাটাতে কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আমাদেরকে না ঘটতে হয়। পুরুষদের সঙ্গে কাঁধে মিলিয়ে এলাকার মানুষের নিরাপত্তায় রাত জেগে পাহারা দিচ্ছেন নারীরাও। সবার জন্য নিরাপদ নগরীর প্রত্যয় নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছেন পাহারায় যোগ দিতে। এখনো পর্যন্ত তো কোনো সমস্যা নেই, ওই জন্যই আমরা একত্রিতভাবে এলাকার লোকজন এখানে জড়ো হয়েছি, যেন কোনো অকারেন্স না হয়। এখন যেহেতু আমার ভাইয়েরা পাহারা দিচ্ছে, সেই সাথে আমাদেরও নামা উচিত। সবাই সোচ্চার থাকলেই দেশটা উন্নত হবে। তবে এমন অস্বস্তিকর অবস্থার অবসান চান নগরবাসী। বলছেন পরিবর্তিত পরিস্থিতি সামলাতে দ্রুতই থানা পুলিশের কার্যক্রম শুরু করা জরুরি। কবে আমাদের থানা ঠিক করা হবে, কবে পুলিশ অ্যাভেলেবেল হবে, আমরা সেই অপেক্ষায় আছি। কারণ আমরা ঘুমাবো, আমরা অনেক পরিশ্রম করেছি, আমাদের ঘুমানোর খুব প্রয়োজন। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখন থানায় নেই, সেক্ষেত্রে আমাদেরকে এখন ওই দায়িত্বটা পালন করতে হবে আর থানাকে যত দ্রুতই সবল করা যায়, আর সেজন্য আমাদের সবাইকে আগে আসতে হবে। পুলিশি টহল শুরু হওয়ার আগ পর্যন্ত এলাকা ভিত্তিক টহল চলবে বলে জানান স্থানীয় ছাত্র জনতা। আরেকটি ভয়ের যে বা আতঙ্কের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে গত কয়েকদিনের যে থানাগুলোতে হামলার ঘটনা ঘটেছে, সেই থানার হামলা ঘটনায় বিপুল সংখ্যক পুলিশের যে অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে সেগুলো লুট হয়েছে। এবং এই যে লুটকৃত অস্ত্র এবং গোলাবারুদ সেইগুলো যদি উদ্ধার করা না যায় খুব সহসায়, তাহলে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে বা কী হবে সেটি আজ করা যায়। সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জনতার অভ্যুত্থানের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নাগরিক জীবন। শহরগুলোতে বাড়ছে যানবাহনের চাপ, কিন্তু এখনও স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম। তাই শিক্ষার্থীরাই কাঁধে তুলে নিয়েছে এই গুরুভার। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সুশৃঙ্খলভাবে তারাই পালন করে চলেছে ট্রাফিকের দায়িত্ব। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কণিকা আক্তার যেন পুরোদস্তুর এক ট্রাফিক পুলিশ। কণিকার মতোই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, খালপাড়, জেলা প্রশাসকের কার্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যান চলাচল সুশৃঙ্খলে কাজ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতেও সচেতনতা বৃদ্ধি করে চলেছেন তারা। দেশের জন্য কিছু করাটা কষ্টের মনে হয় না আমার কাছে। আমি বরং আরো নিজেকে এই করতে পারতেছি যে যারা আমাদের জন্য শহীদ হয়েছে, আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে আমাদের এই সিটিটাকে কন্ট্রোল করার জন্য, জানি কোথায় জানি কোনো জ্যাম না হয়, সাধারণ মানুষদের জন্য কোনো হ্যারাসমেন্ট ফেস করতে না হয়। যান চলাচল যখন শুরু হলো তখন দেখা যাচ্ছে যে পুলিশ নাই, তার ট্রাফিকের কাজ হচ্ছে না, যার কারণে যে যার মতো পারছে যাচ্ছেই হচ্ছে। একই চিত্র দেশ জুড়ে। এই যেমন নেত্রকোনা শহরের শহীদ মিনার মোড়। প্রতিদিন এই স্থানে যানজট সামলাতেই হিমশিম অবস্থা হতো ট্রাফিক সদস্যদের। আর এখন শহরের শিক্ষার্থীদের ইশারাতেই নিয়ম মেনে গাড়ি থামছে, চলছে। আমরাই দেশকে পরিবর্তনের মূল চাবিকাঠি। এখানে ওনারা কর্মবিরতি পালন করছেন, ছাত্ররা আবারও দেখিয়ে দিচ্ছেন যে আমরা সংস্কারের জন্য সর্বদা উদ্যত। এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের এবং এটা আমরা করতে পেরে খুবই আনন্দিত ফিল করছি যে আমরা আমাদের রাষ্ট্রের গঠনে কাজ করতে পারতেছি। পুলিশ ভাইরা দায়িত্ব পালন করতেন, এখন তাদের বর্তমানে আমরা সেবা প্রদান করছি স্কাউটসের পক্ষ থেকে। শিক্ষার্থীদেরকেও আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদের সাথে আছেন। সাতক্ষীরাতেও মাঠে পুলিশ নেই, তাই এভাবেই ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি ট্রাফিক পুলিশ আসার আগ পর্যন্ত সড়ক থাকবে শিক্ষার্থীদের সুশাসনে। মূলত যেখানে হচ্ছে আমাদের যানবাহনের জ্যাম বেশি হয় সেই অঞ্চলগুলোতে মূলত আমরা এটা করতেছি, আমরা কন্ট্রোলিংয়ের একটা কাজ করতেছি। সুন্দরভাবে তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, আমরা সুন্দরভাবে চলাচল করতে পারতেছি। এত সুন্দর জ্যাম চলাচল আগে করতে পারতাম না। নলতার ছেলে আসিফ ভাই শহীদ হয়েছেন এই ছাত্র আন্দোলনে, যার কারণে আমরা আসিফ ভাইয়ের রক্তের মূল্যায়ন করার জন্য এই খুলনা রোড মোড়টাকে শহীদ আসিফ চত্বর নাম দিয়েছি।
সড়কের সুশৃঙ্খল বজায় রাখা ছাড়াও শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করে চলেছে শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আর দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানাতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনার জেলার নিরাপত্তা এই মুহূর্তে কতটা জোরদার দেখছেন? আর পুলিশ সদস্যদের তো সকাল থেকেই কাজে যোগ দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, কি দেখছেন? সোহার, এখনও কিন্তু কার্যক্রমের বিষয়টি আমি দেখতে পাইনি এবং আমি এখন রয়েছি রাজশাহীর বোয়ালিয়া থানায়। এই থানাটি আসলে বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজশাহীর বেশিরভাগ থানাই কিন্তু অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশিরভাগ থানাগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। যে থানার যে ব্যবহৃত যে গাড়িগুলো রয়েছে, আসবাবপত্রগুলো রয়েছে, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে আনসার সদস্যরা তারা কিন্তু এটা দেখভালের দায়িত্ব রয়েছেন। এবং আরেকটা বিষয় বলি যে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর গত কয়েকদিন থেকে যে চরম যে অবনতি সেটি আমি দেখতে পেয়েছি এবং যে মানুষজনের মধ্যে যে ক্ষোভ এবং মানুষজনের মধ্যে যে এই মানুষজন চাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দ্রুত যেন তাদের যে নিরাপত্তার জন্য, জনসাধারণের নিরাপত্তার জন্য যেন তারা আবার মাঠে নামে, তাদের কিন্তু সেটি প্রত্যাশা এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের কিন্তু আমি মাঠে দেখতে পাইনি। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। জানবো বন্দরনগরীর খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই। আমাদের জানাবেন যে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং থানাগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কিনা? সোহার, চট্টগ্রাম বন্দরনগরীর যে 16টি থানা রয়েছে মেট্রোপলিটন এলাকায়, এখানে এখন পর্যন্ত কোনো ধরনের পুলিশ সদস্য আসেনি এবং আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্যের সাথে মুঠোফোনে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা এখনো নিরাপদ বোধ করছে না, সে কারণে কিন্তু তারা আসলে থানাগুলোতে এখনো আসতে চাইছেন এবং তারা বলছেন মানুষ অনেক বেশি এখন পর্যন্ত ক্ষুব্ধ, সে কারণে কিন্তু তারা আসলে বাসা থেকে আসলে এই যে থানাগুলো রয়েছে সেখানে আসার কোনো ধরনের নিরাপদ বোধ করছে না। যদিও বলা হচ্ছিল আজকে থেকে আসলে তাদের কর্মস্থলে ফিরে যাবার কথা, কিন্তু তারা আসলে আসতে চাইছেন এবং সড়কেও কোনো ধরনের ট্রাফিক পুলিশ নেই। চট্টগ্রামে একেবারে কোথাও কোনো ধরনের পুলিশ না থাকার কারণে মানুষ কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ গতকাল রাতেও আসলে বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে, প্রতিনিয়ত ঘটছে। সে কারণে কিন্তু মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে এবং থানা থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো মানুষ লুট করে নিয়ে গেছে, আজকে সকাল থেকে আমরা দেখেছি বেশ কিছু মানুষ সেগুলো আসলে ফেরত দেওয়ার চেষ্টা করছেন। সেগুলো এসে আসলে থানাগুলোতে এসে তাদের যে লুট করা জিনিসগুলো সেগুলো থানার মধ্যে এসে তারা আসলে ফেরত দিচ্ছেন। তবে সড়কে এবং থানার মধ্যে কোনো ধরনের পুলিশ সদস্য আমরা এখনো দেখতে পাইনি। তারা বলছেন যে তারা এখনো পরিস্থিতি স্বাভাবিক দেখছেন না, সে কারণে কিন্তু তারা আসলে উপস্থিত হননি। বুঝতে পেরেছি, তারা এখনো প্রবেশ করেনি বা এখনো আসতে শুরু করেনি। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।